আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং যে সকল দর্শক এই মুহূর্তে ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা একটা ক্রান্তিকাল পার করছি। আমরা বিশ্ব করোনা মহামারীর সময় আমাদের জীবনযাত্রা অতিবাহিত করছি। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এই বিশ্ব করোনা মহামারীর সময়ে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার মধ্যে ধরে রাখা এবং পদার্থবিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা জন্মানোর জন্য আমরা একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইন্টারন্যাশনাল ফিজিক্স ওয়েবিনার আয়োজন করে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা ১২৭টা ইন্টারন্যাশনাল ফিজিক্স ওয়েবিনার সফলতার সহিত আয়োজন করতে সক্ষম হয়েছি, যাদের মধ্যে ২ জন নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী ছিল। আজকে আমাদের ১২৮তম ইন্টারন্যাশনাল ফিজিক্স ওয়েবিনার এবং আজকে আমরা আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় স্যারকে পেয়েছি, স্যার সাইফুল ইসলাম খন্দকার স্যার। স্যার ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ইউএসএ থেকে। স্যারকে স্বাগতম জানাচ্ছি। স্যার শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম স্যার। আপনাকে অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবিনারে স্বাগতম স্যার। এবং অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক ব্যস্ত, তারপরেও স্যার আমাদেরকে সময় দিয়েছেন আমাদের ওয়েবিনারের জন্য এবং আমাদের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে আমাদের যে ওয়েবিনার তার টাইটেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ অ্যাটোমেটিক্যালি থিন টু ডাইমেনশনাল ম্যাটেরিয়ালস, এবং আজকে আমাদের স্পিকার ডক্টর সাইফুল ইসলাম খন্দকার স্যার, প্রফেসর অফ ন্যানোটেকনোলজি, Nanoscience, Physics and Electrical Engineering and from University of Central Florida, ইউএসএ। আমরা দেখতে পাচ্ছি স্যার এখন ফ্লোরিডা ইউনিভার্সিটি কর্মরত এবং স্যারের ব্যাচেলার এবং মাস্টার্স ডিগ্রি ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে 1990 এবং 1992 সালে, এবং তারপরে আমাদের স্যার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কর্মরত ছিল শিক্ষক হিসেবে। পরবর্তী 2005 সালে স্যার ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে চলে যায়। আমরা স্যারের প্রায় 100টার উপরে ইন্টারন্যাশনাল পাবলিকেশন দেখতে পাই যে স্যারের আছে, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে স্যারের প্রায় 60টার বেশি স্যার ইনভাইটেড টক হিসেবে সে দিয়েছে। আমরা খুবই আনন্দিত স্যারকে আমাদের মাঝে স্পিকার হিসেবে পেয়ে। স্যারের গুগল স্কলার আইডি, তার সাইটেশন ৮,০০০-এর উপরে, এবং আমরা রিসার্চ গেস্ট 38.35। তো সবাইকে ধন্যবাদ। আমরা আসলে চলে যাচ্ছি আমার স্যারের কাছে। স্যার, আপনাকে আবার স্বাগতম। আপনি স্যার শুরু করতে পারেন, এবং অনেক অনেক ধন্যবাদ এই ব্যস্ত সময়ের মধ্যে স্যার আমাদেরকে সময় দিয়েছেন স্যার। ওকে প্রীতম, তোমাকে অনেক ধন্যবাদ যে আমাকে ইনভাইট করার জন্য। আর যারা আমেরিকা থেকে শুনছো তাদের শুভ সকাল, আর যারা বাংলাদেশে আছে তাদের শুভ সন্ধ্যা। সো তোমরা অনেক ভালো কাজ করছো, খুবই ভালো লাগছে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমাদের এখানে সকালবেলা ফ্লোরিডা, আমি জানি না তোমরা কতটুকু জানো ফ্লোরিডা সম্পর্কে। ফ্লোরিডা অবিকল বাংলাদেশের মতো। আচ্ছা। শুধুমাত্র এখানে ধুলাবালি নেই আর ট্রাফিক জ্যাম নেই, আর সবকিছুই ঠিকঠাক থাকে। তো আমি আমার বাসায় জানলা থেকে দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল সকালবেলা। বাইরের টেম্পারেচার মেবি এখানে কোনো বরফ পড়ে না। আমি থাকি অরল্যান্ডোতে। অরল্যান্ডো হচ্ছে যেখানে ডিজনি ওয়ার্ল্ড, হ্যাঁ এখানে। সো সারা বছর মানে এখানে ওয়েদার খুব সুন্দরই থাকে। চারিদিকে সাগর, একদিকে আটলান্টিক মহাসাগর, আর একদিকে গালফ, আমরা বলি গালফ বে অফ গালফ, গালফ বে আছে। সো চমৎকার জায়গা। তো আমি তোমাদেরকে যেটা আজকে বলতে চাচ্ছি, এটা হচ্ছে আমি এখন নিজেই আমার গবেষণা করছি এই বিষয়ে। তবে আমি গবেষণা সম্পর্কে খুব বেশি বলবো না, কারণ ওগুলো একটু অ্যাডভান্স ইয়েতে। সেটা আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারবে। বরং আমি যেটা বলবো সেটা হচ্ছে
আমরা দুঃখিত, আমরা আমাদের স্পিকারের সাথে সংযোগ হারিয়ে ফেলেছি। আমরা চেষ্টা করছি আবার সংযোগ পাওয়ার। ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন। ধন্যবাদ সবাই। স্যার সরি, আসলে আমরা ডিসকাশন মানে আমাদের কানেকশন লস্ট হয়ে গেছিল আপনার সাথে। না, প্রবলেমটা আমার এন্ডে ছিল। আমার কম্পিউটার আচ্ছা। ক্রাশ করে গেছে। আমার ও আচ্ছা, আচ্ছা। সামটাইমস সাম স্ট্রিমিং ডিভাইস আমার কম্পিউটার ক্রাশ করে। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। কারণ আমি যখন অনেক কিছু স্ট্রিম করার চেষ্টা করি, স্ট্রিমিং সার্ভিস কম্পিউটার ক্রাশ করে জি, দেয়। জি। সরি। আচ্ছা, তাহলে তুমি স্যার আবার জি স্যার। আপনি স্যার স্ক্রিন শেয়ার করেন।
ওকে, এটা কোনটা আছে? ওকে, স্ক্রিন শেয়ার করব হলো, হ্যাঁ, শেয়ার স্ক্রিন। ওকে, দেখতে পাচ্ছ? না স্যার, এখনো আসেনি। এবার দেখতে পাচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছ? জি। ওকে, তুমি বললে আবার করবো আর কি। আপনি শুরু করতে পারেন স্যার। আচ্ছা, আমরা অনেক দুঃখিত স্যার। না ঠিক আছে, সরি, আমার কম্পিউটার ক্রাশ করে গিয়েছিল। সো যেটা বলছিলাম যে আমি লেকচারটা লেভেল 3 লেভেল 4 আন্ডারগ্র্যাড লেভেলে দিচ্ছি আর কি। সরি, আমার সাম টাইপোস। তো আমি বেসিক্যালি 2 ডাইমেনশনাল ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবো। হিয়ার ইজ এ ব্রিফ আউটলাইন। আমি লেকচারটা 50 মিনিটসের মধ্যে করব, শেষ করার চেষ্টা করব, সো যতটুকু দেওয়া যায়। সো আই ডোন্ট হ্যাভ টু ফিনিশ মাই লেকচার, অ্যান্ড টিপিক্যালি আমি যখন কোথাও লেকচার দেই, আই ডোন্ট লাইক টু ফিনিশ দ্য লেকচার। আই এম মোর ইন্টারেস্টেড যে অডিয়েন্স কি জানতে চায়। ঠিক আছে? সো যদি কোনো প্রশ্ন থাকে, প্রীতম তুমি আমাকে প্রশ্নটা রিলে করতে পারো যখনই প্রশ্নটা আসবে। হ্যাঁ, আমাকে লেকচার শেষ করতে হবে না। ঠিক আছে। সো আমি প্রথমে বলি যে why there is so much fuss about dimensionality. হ্যাঁ, এখন dimensionality বলতে আমরা কি বুঝি? Dimensionality আমার degrees of freedom, right? So as a human being, আমার degrees of freedom যদি তুমি চিন্তা করো, তাহলে আমরা একটা সারফেসে আছি, রাইট? ডিগ্রিজ অফ ফ্রিডম ফর হোম, তাই না? তুমি যদি বলো যে ম্যাথমেটিক্যালি ইনফিনিটি কনসেপ্টটা, ইনফিনিটি একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, বা একটা ফিজিক্যাল মিনিংও আছে। যেমন একটা পিঁপড়ার জন্য ঢাকা থেকে দিল্লি হলো ইনফিনিটি, কারণ এই পিঁপড়া কোনোদিন দিল্লি যেতে পারবে না, সে কোনোদিন হেঁটে দিল্লি যেতে পারবে না, সো দ্যাটস ইনফিনিটি। কিন্তু একজন মানুষের জন্য দিল্লি ইনফিনিটি না, রাইট? সো ইটস অল, তোমাকে চিন্তা করতে হবে যে কার পার্সপেক্টিভে বলছি। সো অফকোর্স আমি যখন একজন হিউম্যানের জন্য 2 ডাইমেনশনাল ওয়ার্ল্ড সারফেসের আমরা হাঁটি, কিন্তু ইফ আই হ্যাড লাইক ইলেকট্রিক ভেহিকল অফ, আমরা এখন রকেটে যেতে পারি, দেন it's possible that my third dimension can open up, right? সো এখানে আমি যখন বলছি কার কথা বলছি, এটা আসলে ফ্রি পার্টিকেলের কথা বলছি। একটা ফ্রি পার্টিকেল ইন দিস কেস, আমরা যখন এটা একটা তো ইকুয়েশন, সো বেসিক্যালি একটা ইলেকট্রন কথা চিন্তা করেই ফিক্স করা হচ্ছে। তো তুমি যদি শোডিঙ্গার ইকুয়েশন সলভ করো, তাহলে কি দাঁড়ায়? আমরা জানি যে এনার্জিটা হলো h²² তাই তো? এখন এনার্জিটা কার এনার্জি? এটা ইলেকট্রনের ফ্রি ক্যারিয়ারের এনার্জি। সো এখানে কে ইজ রিলেটেড টু কোয়ান্টাম নাম্বার। আই এম সরি অ্যাবাউট, এখানে আমার ইয়ার মধ্যে একটা ভুল আছে। লেট মি সি ইফ আই ক্যান ফিক্স দিস। ওকে, সো কে এক্স, কে ওয়াই, কে জি, প্রত্যেকটা ডাইমেনশনে একটা করে কোয়ান্টাম নাম্বার আছে, রাইট? তো প্রত্যেকটা ডাইমেনশনে একটা করে কোয়ান্টাম নাম্বার আছে, nx, ny, nlz। সো এখানে যদি lx হচ্ছে x এর ডাইমেনশন, ly হচ্ছে y এর ডাইমেনশন, lz হচ্ছে z ডিরেকশনের ডাইমেনশন। সো দ্য kx টা ইউ ক্যান সি nx হলো কোয়ান্টাম নাম্বার, যেখানে 1 2 3 ইন্টিজার নাম্বার, পাই ওভার lx nx। তুমি যদি এটা এখন পুট করো, you see h² pi square by 2m। এখন h² তো একটা ফিক্সড নাম্বার, পাইও একটা ফিক্সড নাম্বার, তাই না? m হচ্ছে মাস, ফিক্সড নাম্বার। তাহলে কি দাঁড়ালো?
nx ny nz হচ্ছে 1 2 3 নিতে পারে। তাহলে বেসিক্যালি এনার্জিটা 1/L², ওকে, ইচ ডাইমেনশনে। এখন যদি তুমি মনে করো Lx যদি তুমি বলো যে আমি 1 মাইক্রন নিব, রাইট? দেন তুমি একটা Lx যদি 1 মাইক্রন নাও এবং Ly Lz তিনটে যদি 1 মাইক্রন করে নাও, তুমি একটা এনার্জি নাম্বার পাবা, রাইট? সেটা হয়তো সাম MeV হবে। তখন তুমি এটা কম্পেয়ার করো রুম টেম্পারেচারের কেভিটির সাথে, বিকজ এভরিথিং ইজ অ্যাবাউট ডাইমেনশন অ্যান্ড এভরিথিং ইজ অ্যাবাউট এনার্জি, রাইট? সো এনার্জি রুম টেম্পারেচার হলো 26 MeV। এখন তোমার ইলেকট্রনের এনার্জি যদি 26 MeV এর উপরে হয়, তাহলে ইলেকট্রন ইজ ফ্রি টু রোম এনিহোয়ার, রাইট? ইট হ্যাজ নো ব্যারিয়ার, সো ইটস এ ফ্রি পার্টিকেল। তুমি দেখবে তুমি যদি Lx Ly Lz যদি 1 মাইক্রন করে পুট করো, যে ইলেকট্রন ইজ ফ্রি। সো তার মানে একটা 1 মাইক্রন বক্স is actually 3-dimensional object for electron because it's free to move in any direction. এখন মনে করো তুমি চিন্তা করো যে আমি Lx কে আমি 1 ন্যানোমিটার বানিয়ে দিলাম, তাই না? 1 মাইক্রন টু 1 ন্যানোমিটার হচ্ছে 10⁶ রিডাকশন, তাই তো? সো 10⁶ যদি রিডাকশন হয়, মনে করো Ly আর Lz আমি ঠিক 1 মাইক্রনে রাখলাম, তাহলে কি দাঁড়ালো? Lx স্কয়ারটা 10⁻12 নিচে চলে আসলো কম্পেয়ার টু 1 মাইক্রন। সো এনার্জিটা in one direction, z ডিরেকশনে 10⁻12 টাইমস কমে গেল, রাইট? এই যে এনার্জিটা এনার্জিটা 10⁻12 টাইমস কমে গেল, তার মানেটা কি? এখন যদি আমার পার্টিকেল সে এনার্জি না থাকে, আমার যে ডিসক্রিট এনার্জি লেভেলগুলো ওপেন হলো nx = 1 and nx = 2, এর মধ্যেখানে বিরাট একটা এনার্জির তফাৎ। এই পার্টিকেলটা ওই ডিরেকশনে মুভ করতে পারবে না, ও মানে কনফাইন্ড হয়ে গেল, ওকে? Lx ডিরেকশন সে পার্টিকেলটা কনফাইন্ড হয়ে গেল। সো আই গট এ 2-dimensional সিস্টেম because of the confinement that I created, because of the quantum numbers, because of this quantum dimension that I got into. এখন আমি এই গেমটা প্লে করতে পারি। আমি বললাম না শুধু Lx কমাবো না, Ly ও কমাবো, তাহলে আমি চলে গেলাম 1-dimensional সিস্টেমে। আমি বললাম যে না, আমি বোথ Lx Ly Lz তিনটাই কমিয়ে দেবো, এমনভাবে কমিয়ে দেবো যে ইন অল 3 ডিরেকশন ইলেকট্রনস আর কনফাইন্ড। তখন আমি কোয়ান্টাম ডটে চলে গেলাম, তাই না? সো ইটস অল অ্যাবাউট তোমাকে Lx Ly Lz এগুলা অ্যাডজাস্ট করতে হবে পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য, যেটা তুমি ডাইমেনশনে করে ফেলতে পারবা। সো ফর 2-dimensional সিস্টেম আই জাস্ট নিড, আমি যদি একটা ডিরেকশন এটা কনফাইনমেন্ট করে দিতে পারি, তাহলে আমার হয়ে যাবে, রাইট? সো সমস্যাটা কি? সমস্যাটা হলো ইটস অল গুড ম্যাথমেটিক্যালি, কিন্তু দেয়ার আর বিগ থিওরিজ, যেটা তোমার ফিজিক্সে ল্যান্ডাউ অ্যান্ড পিয়ার্স, ওরা মোর দেন 70 নাও 80 ইয়ার্স এগো বলছিল যে ঠিক আছে তুমি 2-dimensional ম্যাটেরিয়াল ম্যাথমেটিক্যালি তুমি ক্রিয়েট করতে পারো, কিন্তু একটা আনসাপোর্টেড 2-dimensional ম্যাটেরিয়াল থার্মোডাইনামিক্যালি স্টেবল না। তার মানে তুমি একটা 2-dimensional ম্যাটেরিয়াল জাস্ট বাই ইটসেলফ এক্সিস্ট করতে পারবে না। এটা অন্য দুটোর মাঝখানে এক্সিস্ট করতে পারে, কিন্তু বাই ইটসেলফ করতে পারবে না, কারণ সে থার্মোডাইনামিক্যালি স্টেবল না। ওরা থিওরির মাধ্যমে দেখিয়েছিল। So for many years, people, of course, because they are big boss, so আমরা সাধারণত বিগ বসদের চ্যালেঞ্জ করি না, রাইট? এবং আমরা মনে করি যে এগুলো হয়তো সত্যি হয়, এবং অনেকে হয়তো এক্সপেরিমেন্ট ট্রাই করে না এই ধরনের জিনিস চ্যালেঞ্জ করার জন্য। কিন্তু ঘটনা হলো যে গ্রাফিন ডিসকভারির মধ্যে দিয়ে এই জিনিসটা কি হলো, যে ভুল প্রমাণ হলো যে আসলে 2-dimensional ম্যাটেরিয়ালটা এক্সিস্ট করতে পারে। সো গ্রাফিনটা আসলে কি? গ্রাফিনটা হলো, আমি তোমাদের একটা ভিডিও দেখাই যে Picture this. You were thrown into a dingy room and told you can't leave until you have created the thinnest material known to man. Not only that, it must also be the strongest, the best thermal conductor, and as good at conducting electricity as copper. I know. It sounds hopeless. প্রীতম, শুনতে পাচ্ছ তোমরা? শোনা যাচ্ছে। But luckily, you know something about nanotechnology.
You know, really, really tiny devices and materials that are less than 100 nanometers in size. Of course, I don't have to tell you, a nanometer is a billionth of a meter. That's roughly the size of 10 atoms. But how do you create something that tiny? It's time to embrace your inner MacGyver. You're going to need a pencil, some Scotch-tape, and a healthy dose of elbow grease. A pencil contains not lead, but graphite, which consists of sheets of carbon in a hexagonal lattice. When you write, layers of graphite slide off the tip of the pencil and stick to the paper. Usually many layers are stacked on top of each other, but once in a while you get a single layer of carbon atoms, and this is called graphene. In 2004, Andrei Game and Konstantin Novoselov created graphene using nothing but graphite and Scotch tape. They placed a graphite flake onto the tape, folded it in two, and then cleaved the flake in half. They repeated this procedure a number of times and then studied the resulting fragments. To their astonishment, they found some of the pieces were only a single atom thick. This was particularly unexpected because it was thought a single layer of graphite would not be chemically stable, especially at room temperature. Graphene conducts electrons faster than any other substance at room temperature. This is because of the extraordinarily high quality of the graphene lattice. Scientists are yet to find a single atom out of place in graphene. Since the electrons aren't scattered by defects in the lattice, they go so fast that Einstein's relativity must be used to understand their motion. And this perfect lattice is created by the very strong yet flexible bonds between carbon atoms, making the substance bendable, but harder than diamond. Graphene is incredibly strong. If you could balance an elephant on a pencil and support the pencil on graphene, the graphene wouldn't break. Of course, the pencil would. For their discovery, Game and Novoselov were awarded the Nobel Prize for Physics in 2010. And this is only the beginning for graphene. Scientists are hard at work exploiting its unique properties to create thin, transparent, flexible touchscreens, smaller, faster, more energy-efficient computers, tough composite materials, and more efficient solar cells. And now consider, this is only one aspect of nanotechnology. So in order to think big, you need first consider the very small. Okay, so তোমাদের আশা করি ওটা ভিডিওটা ভালো লেগেছে। এখন ওই so their videos are typically more একটু I would say যে একটু হাইপারবলি ব্যবহার করা হয়, রাইট? সামটাইমস একটু হাইপ করা হয়, বুঝছো? সো সেটা তোমাদেরকে একটু ইয়ে করে নিতে হবে, বাট এটা একটা ভিশনারি ব্যাপার। সো আসলে নোভোসিলভ কি করেছিল যে ওরা নোবেল প্রাইজ পেয়েছে, যে হাউ ডিড দে শো যে এটা আসলে গ্রাফিন। তো ওই ভিডিওতে যেটা বললো যে ওরা একটা সিঙ্গেল লেয়ার ওই স্কচ টেপ দিয়ে এক্সফোলিয়েট করেছে ফ্রম গ্রাফাইট। ওকে, এখন ওই যে জন্য পেন্সিলটা ভেঙে যায় বিকজ হচ্ছে কি যে গ্রাফাইটে ইন্টার লেয়ার, মানে তুমি যদি জি ডিরেকশনে যে বন্ডগুলো আছে, লেয়ার উপর লেয়ার যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো উইক, কিন্তু ইন প্লেন বন্ড যেটা, সেই বন্ডটা খুবই স্ট্রং। ইন প্লেন বন্ডটা হলো sp2। সো যেহেতু থার্ড ডিমেনশনে বন্ডটা উইক, সেই জন্য ওটা থার্ড ডিমেনশনে ভেঙে ফেলা যায়। সেই জন্য যেটা হয়, তুমি যখন পেন্সিল দিয়ে লিখো, ওই তোমার লেয়ার বাই লেয়ার গ্রাফিন গেটস আউট। বা তুমি যদি একটা ট্যানজেনশিয়াল একটা ফোর্স অ্যাপ্লাই করো গ্রাফাইট ক্রিস্টালের উপরে, যেহেতু ওর ইন্টার লেয়ার বন্ডিংটা উইক, গ্রাফাইট পিল অফ করে ফেলা যায়। হ্যাঁ, সো ওইভাবে গ্রাফিন পিল অফ করে ওরা দেখালো যে ওই যেটা বললো যে তোমার আইনস্টাইন রিলেটিভিটি দরকার, যে সে রিলেটিভিস্টিক থেকে বোঝা যায় যে কোয়ান্টাম হল এফেক্টটা একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করবে।
এবং সেটা ওরা দেখিয়েছিল। সো এবং ওই ধরনের প্রপার্টি শুধুমাত্র গ্রাফিন ছাড়া রিলেটিভিস্টিক প্রপার্টিটা ম্যাটেরিয়ালের ভিতরে শুধু গ্রাফিন ছাড়া অন্য কেউ দেখাতে পারবে না। তো ওটা দেখানোর ফলে ওটা ক্লিয়ার হলো দ্যাট মাস্ট বি গ্রাফিন, ইটস এ মনোলেয়ার। গ্রাফিন মিনস সিঙ্গেল লেয়ার গ্রাফাইট, so it's a monolayer graphene. So okay, so that's why they got the Nobel Prize. They discovered in 2004 but got the Nobel Prize in 2010. So there are of course, this is the thinnest imaginable material, as you heard. It's only one atom thin, single atom thin material. Okay, and it has very large actually surface area, very large surface area, because there is no volume in it. It's the strongest material in the sense because a bondta in plane bondta holo sp2 carbon bond. sp2 holo one of the strongest bond known in nature. Of course, it's stretchable, it's fillable, and so there are many good reasons why people are interested in graphene. Okay, so তুমি সিনথেসিসের ব্যাপারটা, একটা সিনথেসিসের প্রসেস ইজ কাইন্ড অফ দ্যাট স্কচ টেপ, যে আমরা সেটা দেখলাম যে তুমি এটা গ্রাফাইট ক্রিস্টাল নিয়ে তুমি জাস্ট স্কচ টেপ দিয়ে গ্রাফাইটের উপর পুট করে ইউ জাস্ট বারবার তোমাকে ইয়ে করতে হবে আর কি, পুশ অ্যান্ড পুল করতে করতে তারপর তুমি যখন অপটিক্যাল মাইক্রোস্কোপের নিচে যাবা তখন তুমি এই, আমি জানি না তুমি আমার লেজার পয়েন্টার, ওকে, এই যে দেখো সিঙ্গেল লেয়ার গ্রাফিন হলো ভেরি ট্রান্সপারেন্ট, রাইট? সো এটা হলো এই যে পিছনে যে কালারটা, এটা হচ্ছে আমি গ্রাফিনটা যে ম্যাটেরিয়ালের উপর রেখেছি সেটাকে আমরা বলি সাবস্ট্রেট, এখানে সিলিকন ডাইঅক্সাইড, এটা সেটার কালার হচ্ছে এই কালারটা। তো এখন দেখো সিঙ্গেল লেয়ার গ্রাফিন যখন ওর উপর রাখছে শুধুমাত্র খুবই অল্প পরিমাণ অ্যাবজর্ব করছে, অলমোস্ট টোটালি ট্রান্সপারেন্ট সিঙ্গেল লেয়ার গ্রাফিনটা, রাইট? সো অপটিক্যাল মাইক্রোস্কোপের নিচে এইভাবে ট্রান্সপারেন্সি দেখে আমরা বলতে পারি যে ইভেন উইদাউট মেনি মেজারমেন্টস এটা সিঙ্গেল লেয়ার, এটা বাই লেয়ার। উইথ ইনক্রিজিং নাম্বার অফ লেয়ার্স ট্রান্সপারেন্সিটা কমে যাচ্ছে। ওকে, সো সেভাবে বলা যায়। Of course, graphene carries, as the video said, that it carries very high, it can carry very high current. So, but তুমি যে ম্যাটেরিয়াল উপর রাখবে সেই ম্যাটেরিয়ালের কারণে তার প্রপার্টিটা চেঞ্জ হতে পারে। যেমন গ্রাফিন তো আমি যখন মেজার করবো আমি তো এটাকে তার একটা সাবস্ট্রেট উপর রাখবো, সো ইন দিস কেস এটা সিলিকন ডাইঅক্সাইড সাবস্ট্রেট। আমি যদি সিলিকন ডাইঅক্সাইড সাবস্ট্রেটের উপর রাখি তাহলে যেটা হয় যে সিলিকন ডাইঅক্সাইডের সাথে কিছু ইন্টারাকশনের কারণে এর মোবিলিটিটা, অ্যাবাউট মোবিলিটি ইজ এ মেজার ফর হাউ ফাস্ট অ্যান ইলেকট্রন মুভস। তুমি যদি ড্রুড মডেল অফ কন্ডাক্টিভিটি দেখো, যেখানে কন্ডাক্টিভিটি হলো n মাল্টিপ্লাইড বাই e মাল্টিপ্লাইড বাই মিউ। সো মিউটা হচ্ছে মোবিলিটি, যেটা স্ক্যাটারিং টাইমের সাথে সম্পর্কিত। হ্যাঁ, সো এখন কিন্তু তুমি যদি এটাকে সাসপেন্ড করে ফেলো যে নিচে কিছু নেই, আমি ট্রেঞ্চ করলাম, তাহলে মোবিলিটি ইজ ভেরি হাই, 120,000। আবার তুমি যদি হেক্সাগোনাল বোরন নাইট্রেটের উপর রাখো ইনস্টেড অফ সিলিকন ডাইঅক্সাইড, মোবিলিটি ইজ অলসো ভেরি হাই। কারণ হেক্সাগোনাল বোরন নাইট্রেটটা আবার আরেক ধরনের অ্যাটমিক্যালি ফ্ল্যাট টু ডাইমেনশনাল ম্যাটেরিয়াল। সো যেহেতু ওটাও অ্যাটমিক্যালি ফ্ল্যাট আর গ্রাফিনটাও অ্যাটমিক্যালি ফ্ল্যাট, সো গ্রাফিনকে ও ভালো সাপোর্ট দেয় and gives a much better device properties on graphene. So it's just some of the ideas আমরা যখন ম্যাটেরিয়াল বানাই, আমরা যখন ডিভাইস বানাই, যে এটা যার সাথে বসছে, যার সাথে ইন্টারাকশন করছে, কোন মেটালের সাথে ধরছে, সবকিছু এর প্রপার্টিটাকে চেঞ্জ করে। সো ইন আদার ওয়ার্ডস, ইন ন্যানো স্কেল the ম্যাটেরিয়ালটা শুধু ডিভাইস না, ম্যাটেরিয়ালটা যার উপরে পড়ছে, যেখানে বসছে, যে ম্যাটারের সাথে কন্ট্যাক্ট করছে, everything is device, everything is have an effect on the properties of this material. Okay, so আরেকটা ওয়ে যেটা অফকোর্স তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন দেখো
তুমি এই ধরনের একটা লেয়ার এক্সফোলিয়েট করে তো আর তুমি গ্রাফিনের ইলেকট্রনিক্স বানাতে পারবে না, বা গ্রাফিন বেস ডিসপ্লে বানাতে পারবে না, বা গ্রাফিন টিভি বানাতে পারবে না, তাই না? আবার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ইজ নট গোইং টু এক্সফোলিয়েট থিংস লাইক দ্যাট, রাইট? দে রিকোয়ার স্কেলেবল প্রসেসেস। স্কেলেবল প্রসেস মানে হলো তুমি যেরকম তুমি যদি একটা রুটি বানানোর ফ্যাক্টরিতে যাও, বা একটা গ্লাস বানানোর ফ্যাক্টরিতে যাও, একটা মগ বানানোর ফ্যাক্টরিতে যাও, তাহলে দেখবে কি যে ওখানে কাঁচামাল দিচ্ছে, আর ওটা কতগুলো মেশিনের ভিতর দিয়ে চলে গিয়ে বের হয়ে যাচ্ছে একটা বেল্টের ভিতরে অনেক একই জিনিস বেরিয়ে আসছে। এটা হলো ম্যানুফ্যাকচারিংটা, একটা হলো একটা স্কেলেবল প্রসেস। রিসার্চটা আমরা এইভাবে করতে পারি, কিন্তু ম্যানুফ্যাকচারিং করতে গেলে তোমাকে একটা স্কেলেবল প্রসেস এর মধ্যে যেতে হবে। সো আমরা যখন রিসার্চ শুরু হয় তখন হয়তো এভাবেই শুরু হয়, কিন্তু যখন এটা ইন্ডাস্ট্রির দিকে যেতে চায় তখন আবার স্কেলেবল প্রসেসটা ডেভেলপ করতে হয়। সো একটা স্কেলেবল প্রসেসটা হচ্ছে কেমিক্যাল ভেপার ডিপোজিশন। সো কেমিক্যাল ভেপার ডিপোজিশনটা হয়তো আমি মনে করি তোমাদের জন্য হয়তো নতুন। সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে Hello, I'm Nicole Hedges. I'm the Associate Lab Manager at the Nanofabrication Facility at North Carolina State University, part of the Research Triangle Nanotechnology Network. In this video, you'll learn the basics of a common nanofabrication technique called chemical vapor deposition, or CVD. Vapor deposition processes are used to deposit thin layers of material, or films, onto a base material called a substrate. These processes, like many other nanofabrication processes, are highly sensitive and must be carried out in a chamber that is isolated from external atmospheric conditions and contaminants at very low pressure inside a vacuum. There are two types of vapor deposition processes: physical vapor deposition and chemical vapor deposition. It's important to be able to distinguish the difference between the two. But for now, let's focus on the core principle of vapor deposition processes. The thin film is deposited on a base material called a substrate, such as glass or silicon wafers. In theory, any material can have a thin film deposited onto its surface. The substrate is essentially a foundation on which we will deposit the thin film. Designing and executing a vapor deposition process requires careful consideration of materials and equipment to ensure compatibility of the system. The substrate is then exposed to one or more vaporized sources. The presence of the vapors, along with other stimuli, will cause a thin film to deposit on the surface of the substrate. The type of thin film that will deposit is dictated by the chemistry of the vapors. Now that you know the basic idea behind vapor deposition, let's talk a little bit about why it's important. Thin films deposited through processes such as vapor deposition have their own unique properties. We may use these films to enhance or improve the original substrate material, or use the film as a component, part of a composite structure. This makes it possible to engineer materials for a very specific application. For example, some films have unique electrical properties. These types of films can be combined to produce microelectronic structures and circuits, such as the microprocessor device shown here. Other films have unique barrier properties, like being waterproof. For example, carbon nanotubes, which can be grown through CVD processes, are extremely hydrophobic. A water drop will bead up and not be absorbed by them, as shown here. These films can be applied to a surface as a coating to protect the material. Similarly, thin films can also improve physical properties, such as making a material resistant to scratching or other physical wear. The properties desired in the final application will dictate the type of film to deposit, which requires careful consideration of the materials and operating conditions for the deposition process. Now that you understand the core concept of vapor deposition and why thin film deposition is useful, let's go over the difference between physical and chemical vapor deposition. In physical vapor deposition, the source is a solid material in solid form inside the chamber with the substrate. Through physical processes, such as heating or sputtering, the solid material forms vapors which will coat the surface of the substrate. Chemical vapor deposition processes are different from physical vapor deposition processes. Instead of forming vapors from a solid material within the chamber, gases are pumped into the chamber from an external source, which react and cause the thin film to deposit. The primary difference between PVD and CVD is the means through which the vapors are generated.
In PVD, the vapors need to be generated from a solid or liquid source, whereas in CVD, no new generation is required because the source is already in a vapor phase. There are notable differences, both in deposition and material properties, between films deposited with PVD and CVD. In PVD, the deposition is generally more directional, meaning there is a defined path for how the molecules will deposit onto the surface. This can result in non-conformal films, meaning that the film may not contour smoothly along geometrically complex surfaces, such as trenches or rounded surfaces. By contrast, the nature of CVD processes results in multi-directional deposition, allowing for more conformal deposition along complex surfaces. Okay, so that will do. So কোনো প্রশ্ন আছে প্রীতম so far? স্যার এখনো প্রশ্ন পাইনি, হয়তো হবে স্যার। ওকে, সো এটা খুব একটা ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশন ছিল ডিপোজিশনটা, বিকজ তুমি দুটো কনসেপ্টের কথা শুনলে, একটা হলো কেমিক্যাল ভেপার ডিপোজিশন আর একটা হলো ফিজিক্যাল ভেপার ডিপোজিশন। এই দুটোই একটা স্কেলেবল, ইন্ডাস্ট্রিয়াল স্কেলেবল প্রসেস, যেটা আমরা আমাদের ল্যাবেও ব্যবহার করি। এবং নতুন ম্যাটেরিয়াল তৈরি করতে গেলে, বিশেষ করে ন্যানো টেকনোলজি ডিপেন্ডস অন দিস কাইন্ড অফ টেকনিক্স। তুমি যদি বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়, তুমি ক্যামব্রিজ বলো বা প্রিন্সটন বলো বা হার্ভার্ড বলো বা বার্কলে বলো, এভরিবডি ইউজেস দিস কাইন্ড অফ টেকনিক্স, ওকে, টু গ্রো ম্যাটেরিয়ালস। এবং সব নাম করা সায়েন্টিস্টরা এগুলো ব্যবহার করে। সো আই থট যে এটা একটা কনসেপ্ট তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে আসলে এই ধরনের ম্যাটেরিয়ালটা কিভাবে তৈরি হয়। আমরা যে এত কথা বলছি, এই যে ন্যানো টেকনোলজির কথা বলছি, এগুলো আসলে আসে কোথা থেকে? সো এখন যে গ্রাফিনের কথা বললাম, যেগুলো আসে কোথা থেকে, খুব বেশি যে ডিফিকাল্ট তা কিন্তু না। যে তুমি একটা গ্রাফাইট শিট নিলে, এক্সফোলিয়েট করলে হয়ে গেল গ্রাফিন, রাইট? তুমি খুঁজে মাইক্রোস্কোপের নিচে গেলে। অথবা আরেকটা হলো, তুমি যে কেমিক্যাল ভেপার ডিপোজিশনের কথা শুনলা, সেখানে কি হলো যে তুমি যেহেতু আমার এখানে গ্রাফিনটা হলো কার্বন, আর কিছু না। সো আমার কার্বনটা গ্যাসিয়াস ফেজে আনতে হবে, তাই তো? সো আমাকে কার্বনের একটা প্রিকারসর লাগবে। সো এই ক্ষেত্রে কার্বন প্রিকারসর যেখানে কার্বনটা কন্টেইন করে, সেটা হচ্ছে মিথেন, রাইট? তুমি যদি এখানে দেখো, আমার আমি আবার পয়েন্টারে যাই। হ্যাঁ, এই যে মিথেন গ্যাসটার ভিতরে কার্বন আছে, আর আর্গন আর হাইড্রোজেন ডাজ আদার থিংস ইন দ্য রিঅ্যাকশন প্রসেস, ওকে? এখন এটা যখন এখানে আসছে হাই টেম্পারেচারে, এটা কেন হাই টেম্পারেচার? কারণ তোমাকে মিথেনটাকে থেকে কার্বনটা বের করে আনতে হবে, রাইট? সেজন্য একটা হাই টেম্পারেচার। কার্বনটা বের করে আনার পরে, তারপরে সাবস্ট্রেটের ভিতরে, অফকোর্স সাবস্ট্রেটটা এমনভাবে হতে হবে যেটা কার্বনটা ডিপোজিট করার জন্য একটা আইডিয়াল সাবস্ট্রেট হবে। সো the most ideal substrate for carbon to stick to is copper or nickel. So in single layer, so আমরা এটাকে বলি কার্বন সলিবিলিটি। তুমি যদি সিঙ্গেল লেয়ার গ্রাফিন চাও, তাহলে কপার ইজ দ্য বেস্ট। আর তুমি যদি মাল্টি লেয়ার চাও, তাহলে নিকেল gives multi layer. It has a better solubility of carbon. So basically তুমি কার্বন অ্যাটমটা কপারের উপরে অ্যাটাচ হবে, অ্যাটাচ করে সে ওই তোমার কার্বন লেটিসটা, হানিকম লেটিসটা গ্রো করবে। এটা হচ্ছে মোদ্দা কথা, রাইট? তো এর ভিতরে তোমার থার্মোডাইনামিক্সটা ঠিক করতে হবে, যে থার্মোডাইনামিক্যাল যে ব্যাপারটা। কারণ তোমার যদি এনাফ এনার্জি না থাকে, এনাফ রিঅ্যাক্টিভিটি যদি না থাকে, তাহলে এই রিঅ্যাকশনগুলো ঘটবে না। সেই জন্য তোমরা যখন এখন থার্মোডাইনামিক্স পড়ছো, এটা এখন মনে রাখতে হবে, এই থার্মোডাইনামিক্সটা খুবই দরকার। কেন দরকার? কারণ তোমার এগুলো বোঝার জন্য দরকার। এই ম্যাটেরিয়ালটা যে গ্রো করতে হবে, এগুলো যে এটা একটা থার্মোডাইনামিক্যাল প্রসেস, বুঝছো? সো এখন এটা দেখো যে এই সাম অফ দ্য গ্রাফিন দ্যাট ইজ গ্রোন, ওকে, অন কপার। এখন কপারের যখন তুমি গ্রো করলা, আর কপারের তো একটা মেটাল, তার উপর আমি আবার গ্রাফিন গ্রো করলাম। সো আমাদের লাভটা কি? আমাকে তো গ্রাফিনটাকে কপার থেকে সরাতে হবে। সরাতে হলে আমাকে কি করতে হবে? যে গ্রাফিনটা, ও বাই দ্য ওয়ে, তো তুমি কিভাবে জানো যে আমি গ্রাফিন গ্রো করছি? অফকোর্স দেয়ার আর ম্যাটেরিয়াল সিগনেচার।
you can do a simple Raman study. তো Raman তোমাকে কিছু স্পেসিফিক সিগনেচার দেবে যেটা জাস্ট স্পেসিফিক টু গ্রাফিন, and that's how we know this is grown. ওকে, সো এটা যেহেতু কপারের উপরে, সো কপারের উপরে তো হেল্পফুল না, আমাকে ডিভাইস বানাতে হলে আমাকে একটা ইনসুলেটিং সাবস্ট্রেটে নিয়ে যেতে হবে, বা আমাকে যদি একটা প্লাস্টিক ডিসপ্লে বানাতে হয় এটা প্লাস্টিকে নিয়ে যেতে হবে, তাহলে তোমাকে ওটা কপার থেকে সরাতে হবে। তো এটাকে আমরা বলি ট্রান্সফার প্রসেস। সো ইউ ক্যান সি দ্য গ্রাফিন ট্রান্সফার প্রসেস ইজ স্টিল অ্যান অ্যাক্টিভ এরিয়া অফ রিসার্চ। তোমার অনেক নেচার পেপার আছে দেখবা যে গ্রাফিন কিভাবে ট্রান্সফার করতে হয়, অনেকগুলো নেচার পেপার আছে তুমি, ওকে, কারণ ট্রান্সফারের উপরে, ট্রান্সফার ইফিসিয়েন্সির উপরে, ট্রান্সফার কোয়ালিটির উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সো বেসিক্যালি গ্রাফিনটাকে কোট করা হয় পিএমএ দিয়ে, তারপরে ওই আমরা এটাকে কপার অ্যাচেন্টের মধ্যে ছেড়ে দিই। অ্যাচেন্ট মানে যে এটা কপার, কিছু অ্যাসিড আছে যেটা কপারকে অ্যাচ করবে কিন্তু গ্রাফিনকে করবে না। তো কপারকে সে যখন অ্যাচ করে ফেলবে, আমার গ্রাফিনটা যেটা পিএমএম এর সাথে লাগানো সেটা করবে কি, এটা ফ্লোট করবে, ভেসে উঠবে সলিউশনে, হ্যাঁ, কারণ কপারটা ডিজলভ হয়ে গেল। তখন আমি একটা টুইজার দিয়ে এই পিএমএম আর গ্রাফিনটাকে তুলে একটা সাবস্ট্রেটে দিয়ে দেবো। অফকোর্স এটা বলেছি যেরকম, করাটা একদম সহজ না, কারণ আমি যখন তুলতে যাব এটা টুইস্ট করবে, এটা রিঙ্কল হবে, অনেক কিছু হবে, এটা ব্রেক করতে পারে, রাইট? সো ওগুলো জিনিসকে খেয়াল রাখতে হবে। বাট তুমি আইডিয়াটা পেলে যে এগুলো করতে হয়, ওগুলো পার্ট অফ দি প্রসেস। কিন্তু প্রসেসটা যেরকম বলা যাচ্ছে এর পিছনে অনেক বড় বড় লোক বিজ্ঞানী কাজ করেছে, এবং এটা করাটা মানে দেখতে যত সহজ মনে হচ্ছে, করাটা অত ডিফিকাল্ট না, কিন্তু তোমাকে মাস্টার করতে হয় টেকনিকটা। তারপরে যেমন স্যামসাং বের করেছে যে 30 ইঞ্চ রোল টু রোল ফেব্রিকেশন, ওরা বের করেছে যে তুমি সিস্টেমের ভিতরেই কপারের মধ্যে ছোট ছোট ইয়া না করে তুমি পুরো 30 ইঞ্চি একটা কপার রোল চালিয়ে দিলে, এবং পুরো জিনিসটাই স্কেলেবল ম্যানুফ্যাকচারিং হবে গ্রাফিন। সো এ লট অফ দিস কাইন্ড অফ থিংস হ্যাপেন্স। ওকে, আরেকটা উপায় হলো গ্রাফিনকে সলিউশনের ভিতরে বানানো। এটা অনেকেই করে। তোমার যেটা হয়, তুমি গ্রাফাইটটা, আমি তোমাকে আগে বলেছি যে সরি, এটা আমি 2D ম্যাটেরিয়ালস দেখাচ্ছি, এটা গ্রাফিন দেখাচ্ছি না, ইন পার্টিকুলার এটা হলো মলিবডেনাম ডাইসালফাইড, বা ধরে নাও এগুলো সব গ্রাফিন লেয়ার। সো এর যেহেতু ইন্টার লেয়ার, থার্ড ডাইমেনশনে এর যে বন্ডগুলো এগুলো উইক, সো একে যদি তুমি একটা ভালো করে একটা অ্যাসিডের ভিতরে একটা ঝাঁকি দাও, তাহলে ওগুলা বন্ডগুলা ব্রেক করে যাবে। তো এটা হচ্ছে মোদ্দা কথা। আমি এটাকে একটা সলিউশনে বা কোনো একটা আয়ন দিয়ে এটাকে আমি থার্ড ডাইমেনশনে বন্ডগুলা ভেঙে ফেলবো। ভেঙে ফেললে তারপরে আমি এটাকে সলিউশনে স্টেবিলাইজ করলে আমি একটা গ্রাফিন সলিউশন বা অন্য যে কোনো 2D ম্যাটেরিয়ালসের সলিউশন আমি বের করতে পারবো। তো করার পরে যেটা হবে, সো যেমন আমাদের গ্রুপে আমরা ওইটাও করি, আমরা গ্রাফিন অক্সাইড, এটা ঠিক গ্রাফিন হয় না, গ্রাফাইট থেকে তুমি এটা ভেঙে ফেলে গ্রাফিন অক্সাইড হয়। অক্সাইড কেন হয়? যে বন্ড ব্রেকিং এর সময় অনেকগুলা হাইড্রক্সিল এন্ড অক্সিজেন গ্রুপ এর সাথে জোড়া লেগে যায়। তো যেটা তাতে হয় কি, যে এই কন্ডাক্টিভিটিটা লুজ করে ফেলে। দেন ইউ হ্যাভ টু রিডিউস ইট ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট, আইদার এট হাই টেম্পারেচার অথবা আরেকটা কেমিক্যাল রিঅ্যাকশন করতে হয়। করলে পরে তুমি কন্ডাক্টিভিটিটা ফেরত পাবে, সিঙ্গেল আর গ্রাফিন হবে। কিন্তু তুমি কোনো সময় ওই যে অরিজিনাল যে গ্রাফিন সেটার কন্ডাক্টিভিটি আসবে না। কেননা যেটা দাঁড়ালো যে এটা হলো রেন্ডারিং, আর্টিস্ট রেন্ডারিং অফ দি রিডিউসড গ্রাফিন অক্সাইড। আমরা এই সলিউশন প্রসেসকে কখনো সময় গ্রাফিন বলি না, অনেকে বলে কিন্তু আমরা বলি না, কারণ এটা একটা গ্রাফিন অক্সাইড যেটাকে রিডিউস করা হলো, এবং এটা কোনো সময় 100% রিডিউস করা যায় না, এবং রিডিউস করার পরে এর ভিতরে অনেক ভ্যাকেন্সি, অনেক ডিফেক্ট থাকে যেগুলোকে হিল করানো যায় না। ফলে এই প্রসেসে কোনোদিনও গ্রাফিন মিলবে না। তবে যেটা মিলবে সেটা দিয়ে অনেক কাজ হয়। এটা দিয়ে তোমার ক্যাটালাইটিক করানো যায়, সেন্সর বানানো যায়, তারপরে তোমার অনেক ধরনের ফিল্ম বানানো যায়, কম্পোজিট ম্যাটেরিয়াল বানানো যায়। তুমি দেখলে যে একজন মানুষ হার্ড যে তার হেলমেটটা হার্ড হলো, হ্যাঁ, গ্রাফিন এই সলিউশন দিয়ে করা যায়। অথবা গাড়ির বাম্পারের উপরে তুমি এমনভাবে বানালে, প্লাস্টিকের ভিতরে কিছু গ্রাফিন দিয়ে দিলে বা কিছু কার্বন ন্যানোটিউব দিয়ে দিলে, ওটার হার্ডনেস অনেক বেড়ে যাবে, রাইট?
সো এর অন্য প্রপার্টি আছে যেগুলোকে ব্যবহার করা যায়, এবং যেহেতু এই প্রসেসটা খুবই চিপ, যা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ইউ পুট ইট ইন দ্য কেমিক্যাল অ্যান্ড দেন ইউ জাস্ট গিভ ইট এ গুড শেক, এবং তুমি গ্রাফিন অক্সাইড পেয়ে যাবে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রিডিউস ইট। সো এরও অনেক অ্যাপ্লিকেশন আছে। আই এম জাস্ট ট্রাইং টু টেল ইউ ডিফারেন্ট ওয়েজ হাউ একটা ম্যাটেরিয়াল বানানো যায়, থিন ম্যাটেরিয়ালস বানানো যায়, রাইট, অ্যাটমিক্যালি থিন। ওকে, সো এটার উপর আমি বলছি না, এটা আরেকটা টেকনিক, এটা খুব বেশি লোক করতে পারে না, খুব এক্সপেন্সিভ মেশিন লাগে। জর্জিয়া টেক এটা পায়োনিয়ার করেছে। সো এটা আমার প্রথম যে গ্রাফিন নিয়ে বললাম। এখন গ্রাফিন হচ্ছে ওয়ান অফ দি ম্যাটেরিয়াল যেখানে এটা 2 ডাইমেনশনাল। আমি বললাম যে ডাইমেনশনাল কনফাইনমেন্ট, যেটা ম্যাটেরিয়াল ভিতরে যে ক্যারিয়ারটা কনফাইন্ড হয়ে যায়, গ্রাফিন হচ্ছে ওয়ান অফ দেম। আর আরেকটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে যে তুমি যে আমরা যে এটা পিল অফ করি, যে আমরা একটা বাল্ক থেকে যেটা বলছিলাম, where is my pen? সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুমি যদি একটা বাল্ক নাও, রাইট, সো যেহেতু থার্ড ডিমেনশনে এর বন্ডটা উইক, তুমি যদি এর ভিতরে একটা টেনজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করো, ইউ ক্যান মেক ইট ইনটু 2 পিসেস অর স্মল পিসেস। ওকে, কারণ হচ্ছে এই ডিরেকশনে যে বন্ডগুলা, সেই বন্ডগুলা ভেরি উইক। সো গ্রাফাইট ইজ নট দি অনলি ম্যাটেরিয়াল এই ধরনের প্রপার্টি আছে। এটাকে আমরা বলি লেয়ার্ড ম্যাটেরিয়াল। ওকে, সো লেয়ার বাই লেয়ার করা হয় ম্যাটেরিয়ালগুলোকে। সো অন্য যেসব লেয়ার্ড ম্যাটেরিয়াল আছে সেগুলো ভিতরে, ফর এক্সাম্পল মোলিবডিনাম ডাইসালফাইড ইজ ওয়ান, টাংস্টেন ডাইসালফাইড, টাংস্টেন ডাইসেলেনাইড, এগুলো হচ্ছে অন্যতম। আর আরেকটা ব্যাপার এটার সাথে গ্রাফিনের একটা তফাৎ, সেটা হচ্ছে যে গ্রাফিনটা অনেকটা সেমি মেটালিক, এর কোনো ইন্ট্রিনজিক কোনো ব্যান্ড গ্যাপ নেই। ওকে, সো ইন আদার ওয়ার্ডস এটা আমি জানি না তোমরা সেমিকন্ডাক্টর আর মেটালের ভিতরে তফাৎটা জানো কিনা। মেটাল আর সেমিকন্ডাক্টর মেইন তফাৎটা হচ্ছে ব্যান্ড গ্যাপ, রাইট, যে মেটালে কোনো ব্যান্ড গ্যাপ নাই। ওকে, কন্ডাকশন অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে, রাইট। সো আমরা যখন ফিজিক্সে কথা বলি এ ধরনের জিনিস, আমরা সাধারণত ব্যান্ড নিয়ে কথা বলি, ব্যান্ডের স্ট্রাকচার নিয়ে কথা বলি। তুমি বলতে পারো ও একটা কারেন্ট কম, একটা কারেন্ট বেশি, ওটা কারণ হচ্ছে ব্যান্ড গ্যাপের কারণে, ফান্ডামেন্টালে যেতে হবে। সো ব্যান্ড গ্যাপ গ্রাফিনে হচ্ছে the band overlaps, conduction band and ব্যালেন্স ব্যান্ডটা একটা পার্টিকুলার পয়েন্টে মিট করে, আমরা এটাকে বলি ডিরাক পয়েন্ট। সো মধ্যে কথা হলো এটা একটা সেমি মেটাল, এর কোনো ইন্ট্রিনজিক ব্যান্ড গ্যাপ নেই। কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো যেটা আমি বলছি যে মোলিবডিনাম ডাইসালফাইড, আদার লেয়ার্ড ম্যাটেরিয়াল, যেটাও 2 ডাইমেনশনালি এক্সিস্ট করে, তার ইন্ট্রিনজিক ব্যান্ড গ্যাপ আছে। সো আমি তোমাকে এখানে একটা ব্যান্ড গ্যাপ ভার্সেস ম্যাটেরিয়ালের প্রপার্টি দেখাচ্ছি। যে আরেকটা ম্যাটেরিয়াল হচ্ছে ব্ল্যাক ফসফরাস, এর ব্যান্ড গ্যাপ হচ্ছে অ্যাবাউট ন্যারো ব্যান্ড গ্যাপ 0.5 to 1, এটা হচ্ছে অ্যাবাউট 1.222। আর এটা হচ্ছে ইনসুলেটিং, হেক্সাগোনাল বোরন নাইট্রাইড is a insulating 2D materials. Okay, so it's a lot of opportunities because a lot of 2D materials, and they have all different types of properties, and they are all atomically thin. Okay, and as you reduce the their number, your energy level increases, your energy band gap increases. Okay, and they're all flexible, they have all surface, everything is on the surface. So it has a new opportunity that in science, physics, chemistry, technology that we could not have imagined in their bulk 3 dimension. So one of them is যে তুমি যদি মনে করো লেগো ব্লক, তুমি যখন লেগো খেলো, একটা লেগোর উপরে একটা লেগো পিছু পর একটা লেগো তুমি বিল্ড করতে পারো, রাইট। সো একটা সুবিধা যেটা এই ম্যাটেরিয়ালগুলোর, যেহেতু এই ম্যাটেরিয়ালগুলো অ্যাটমিক্যালি থিন, এবং যখন তুমি এক্সফোলিয়েট করো এর কোনো ড্যাংলিং বন্ড নেই। সো আমি এইভাবে লেগোর মতন একটা ম্যাটেরিয়ালকে আরেকটা ম্যাটেরিয়ালের উপর রাখলে পরে আই ক্যান গেট প্রপার্টিজ দ্যাট আই উড নট হ্যাভ গটেন আদারওয়াইজ। আমরা এটাকে বলি হেটারোস্ট্রাকচার। ওকে, দ্য ভ্যান ডার ওয়ালস হেটারোস্ট্রাকচার। সো কত ধরনের 2D ম্যাটেরিয়ালস আছে? অনেক। সো তুমি যদি কম্পিউটারকে জিজ্ঞেস করো, কম্পিউটার তোমাকে সিনথেসাইজ করে দিবে 1500। আমি একটা 2018
পেপার বলছি যে কম্পিউটারও ম্যাটেরিয়াল ডিসকভারি করা যায় কম্পিটিশনে। সো কম্পিউটার বলছে যে 1500 2D ম্যাটেরিয়াল ক্যান এক্সিস্ট, অফ হুইচ 826 are stable. At present, only 55 of such materials are synthesized, okay, so far, or exfoliated. So a lot of, just the tip of the iceberg. So one of the process, যেমন মনে করো একটা হলো আমরা বলি যে MX2. First, that's how the first 2D materials যেটা বিয়ন্ড গ্রাফিন, যে এমটা হলো মলি, টাংস্টেন, টাইটেনিয়াম, and এক্সটা হলো সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম। সো তুমি different sets of and many other things. তুমি metal, the 2D materials can exist in metal, semi-metal, semiconductor, insulator, right? এটা হচ্ছে তোমার some of the two-dimensional material যেটা experimentally আমরা সিনথেসাইজ করতে পেরেছি। আমি করিনি, মানে সায়েন্টিফিক কমিউনিটি করেছে আর কি। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এগেইন ওই একই রকম এক্সফোলিয়েট করা, যে তুমি একটা মলিবডেনাম ডাইসালফাইড ক্রিস্টাল নিলে, নেয়ার পরে তোমার ওই স্কচ টেপ দিয়ে তুমি single layer exfoliate করতে পারো, করে then you can put it onto your substrate. Okay, so let me show you that how you put this kind of one materials on top of the other, right? So just as there are limitless possibilities for new types of megastructures, 2D materials let us build unprecedented nanostructures with entirely new functionality. In this video, we're going to show you how we build a structure layer by layer from these materials. Today, we're building a nanomaterial stack of atomically thin 2D materials. The 2D materials that we're building with are semiconducting molybdenum sulfide and insulating hexagonal boron nitride. Now we put the molybdenum sulfide in a hexagonal boron nitride sandwich, which allows it to be used to make electronic devices. To create this nanomaterial stack, we'll need the following equipment: a micropositioner right here, a microscope, a heater, chips with exfoliated hexagonal boron nitride and molybdenum sulfide, and a stamp on a glass slide. You'll use this stamp to pick up layers from one chip and move them over to another chip. Now we're going to start stacking our layers. The first chip we'll use has hexagonal boron nitride on it. It will be the base layer of our stack. We'll begin by putting the chip on the microscope stage. So now that everything's in place, we're going to use the microscope to find the best flake to transfer. Since this is the insulating layer, we'll be searching for a big flake that's smooth without any contamination. So now that we found the best flake, we'll next place our glass slide in the micromanipulator arm so that we can pick up the layers. We'll position the stamp right over the flake, lower it down, then we'll heat it up. This metal block here is a heater connected to the microscope stage that we'll use to heat up the stamp. This is the temperature controller that we use to set the precise temperature of the heater. And after enough time has elapsed, we'll then pick up the stamp with the flake along with it. We picked up a nanometer thin layer just using a stamp. The next layer we want to pick up is molybdenum sulfide. Molybdenum sulfide is a semiconductor, which allows it to be used to make electronic devices. So we'll swap out this chip with hexagonal boron nitride flakes for a chip that has molybdenum sulfide flakes on top of it. In this case, we'll be searching for a flake that's one monolayer thick.
or roughly 3 atoms. And then once again, use the stamp to pick up this layer, with the only difference that the stamp already has the hexagonal boron nitride layer already attached to it. And so we'll stack this molybdenum sulfide layer on the bottom. Heat the substrate, and then pick it up. We now have a hexagonal boron nitride and molybdenum sulfide layer attached to the stamp. To complete our encapsulation process, we're now going to change to a clean chip that has a thin boron nitride layer on it. We're now going to take the layers from the stamp and transfer them down onto this clean wafer. And notice how we use heat here to release these layers from the stamp. And the resultant structure now has 3 layers of atomically thin material. And using this new type of building, we can create structures that before were not thought possible. So that's perhaps what's most exciting about this whole process, is that we don't know what lies ahead and what future discoveries are going to be made. Okay. All right. So এটা কোনো সায়েন্স ফিকশন নয় anymore, right? So you see যে কিভাবে তুমি একটা সিঙ্গেল অ্যাটম থিন ম্যাটেরিয়াল বানাতে পারো, সে ম্যাটেরিয়ালটাকে তুমি ম্যানিপুলেট করতে পারো, একটার উপর আরেকটা রাখতে পারো স্যান্ডউইচ করে। আমি যেভাবে খুশি সেরকম ভাবে স্ট্রাকচার বানাতে পারি, রাইট? যেমন মনে করো একটা জিনিস যে রিসার্চটা ওরা করছে সেটা হচ্ছে যে এই যে যেমন তুমি নিচে বোরন নাইট্রাইড, এখানে হলো গ্রাফিন, ওটা দেখালো। সো গ্রাফিন আর বোরন নাইট্রাইড তুমি যে একটা টুইস্ট করো অ্যাঙ্গেল, দেখো ইউ গেট নিউ টাইপস অফ প্যাটার্ন অন দি সারফেস কল ময়রে প্যাটার্ন। এবং এই ময়রে প্যাটার্নের কারণে ইট গিভস এ নিউ প্রপার্টি দ্যাট উই ডিড নট নো এক্সিস্ট। বুঝতে পারছো? সো দি পসিবিলিটিস আর লিমিটলেস, right, in this kind of structures, in the kind of things, because we don't know many things about these materials. Okay, so I just wanted to give you a glimpse of how this gets done, how this is handled, how this is made, and what lies ahead. Okay, so আরেকটা যেটা ওটা হচ্ছে এক্সফোলিয়েশন। আমরা যখন 2D ম্যাটেরিয়ালটা তুমি দেখলে যে কিভাবে এক্সফোলিয়েট করা হয়, এক্সফোলিয়েট করে একটার সাথে আরেকটা ট্রান্সফার করা হয়, বানানো হয়। আরেকটা হচ্ছে সেই আগে কেমিক্যাল ভেপার ডিপোজিশন, যেভাবে বানানো যায়। সো তোমার মলিবডেনাম ডাইসালফাইড বানাতে হলে তোমাকে মলি প্রিকারসার লাগবে এবং সালফার প্রিকারসার লাগবে। সো আমরা মলি প্রিকারসারের জন্য মলি ট্রাইঅক্সাইড পাউডার ব্যবহার করি, সালফার প্রিকারসারের জন্য সালফার পাউডার ব্যবহার করি, এবং ওদেরকে বিভিন্ন জায়গায় রেখে আমরা টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে, থার্মোডাইনামিক কন্ডিশনটা অ্যাডজাস্ট করে মলিবডেনাম ডাইসালফাইড বানাতে পারি। একটা সিঙ্গেল ক্রিস্টাল অফ মলিবডেনাম ডাইসালফাইড এরকম ত্রিভুজ আকৃতির হয়। সো এটা হচ্ছে এই কাজটা আমরা আমাদের ল্যাবে করেছি। দেখো ইটস ভেরি, সো অ্যাগেইন এটা হলো থার্মোডাইনামিক কন্ডিশন যেখানে এই ম্যাটেরিয়ালটা গ্রো করতে পারে। সো এই থার্মোডাইনামিক কন্ডিশনের একটা ব্যাপার যেটা হলো তোমার খেয়াল রাখতে হবে এ ফেজ ডায়াগ্রাম, মলি সালফার অক্সিজেন। তোমাকে যদি মলি ডাইসালফাইড বানাতে হয়, তোমার মলি এবং সালফার রেশিও এই লাইনে এইখানে হতে হবে। ওকে, মলি ডাইসালফাইড বানানোর জন্য অ্যালং দিস লাইন তোমাকে ট্রাভেল করতে হবে। তুমি যদি এর থেকে ডেভিয়েট করো এই ফেজ ডায়াগ্রামে, তুমি অন্যান্য জিনিস পাবে, মলির অক্সিডাইসালফাইড, molysulfide, and many other things, and we also get them. They have other properties. For those other materials have other properties, but you have to have a very tightly controlled vapor ratio of moly and sulfur in the gaseous phase. Okay, আরেকটা উপায় হলো সেটা হচ্ছে যে তোমার মলিবডেনাম ট্রাইঅক্সাইডের একটা ফিল্ম বানানো ফিজিক্যাল ভেপার ডিপোজিশন করে। তারপরে ফিল্ম বানানোর পরে আমি সালফারটা মলি ট্রাইঅক্সাইড ফিল্মটাকে আবার একটা সিবিডি চেম্বারে নিয়ে যাব, নিয়ে এটাকে সালফারাইজ করব।
তখন একটা মোলিবডেনাম ডাইসালফাইড ফিল্ম তৈরি হবে। এই ফিল্মের কোয়ালিটিটা একটু ইনফেরিয়র ইলেকট্রনিক্যালি দেন দ্য সিবিডি গ্রোন, কারণ ওই ফিজিক্যাল ভেপার ডিপোজিশনে যে গ্রেইন সাইজ, ম্যাটেরিয়ালের যে গ্রেইন সাইজ, এগুলো খুব অল্প হয়, ছোট ছোট গ্রেইন হয়, এবং তাতে হয় কি অনেক গ্রেইন বাউন্ডারিজ তৈরি হয়, আর গ্রেইন বাউন্ডারিজ আর নট ভেরি গুড ফর ইলেকট্রনিক ট্রান্সপোর্ট। হ্যাঁ, বাট এটা করা যায়। আমি জানি না সম্পদ আমার লেকচার শুনছে কিনা, সম্পদ জাপান থেকে আমার ল্যাবে এসে এই কাজটা সে করেছিল, সম্পদ ঘোষ এখন চিটাগাঙে। সো এই কাজ আমরা করি আমাদের ল্যাবেও। আরেকটা ব্যাপার হলো যে ওই যে সলিউশন প্রসেস আমি যেটা গ্রাফিনের জন্য বলেছিলাম, সেই সলিউশন প্রসেস দিয়েও এই ম্যাটেরিয়ালটা বানানো যায়, এটা অবশ্য আমরা করি না আমাদের ইয়াতে। সো আমার মনে হয় আমি I try to give you an idea about what happens. এখন এই গল্প লম্বা করলে আরো 2 ঘন্টাও লম্বা করা যায়, অনেক বলা যায়, কিন্তু গল্প শেষ করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে গল্পটা তুমি বুঝতে পারলে কিনা। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আসলে অ্যাটমিক্যালি থিন টু ডাইমেনশনাল ম্যাটেরিয়ালসটা কি জিনিস, এবং সেটা তোমার কিভাবে বানানো হয়, ডাইমেনশনালিটি আসলে কি, তার আসলে ফিউচারটা কি, এটা আসলে কাটিং এজ রিসার্চ রাইট নাও অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি গল্প আর দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করি, বরং সময় দেই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। আই এম শিওর তোমাদের হয়তো অনেক প্রশ্ন থাকবে। সো আমাকে আগে স্টপ শেয়ার করতে হবে, রাইট? হাউ ডু আই স্টপ শেয়ার? এখানে একটা অপশন ছিল, আপনি হাইড করেছেন, সমস্যা নেই, এরকম রাখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ স্যার, আমরা কোশ্চেন পেয়েছি এবং আমাদের সাথে সম্পদ দাও আছে চুয়েট থেকে। সম্পদ দা নিশ্চয়ই শুনতে পাচ্ছে। আমরা প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন, ডাজ গ্রাফিন অক্সাইড হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রিকালচার? সো ন্যানোম্যাটেরিয়ালের এটাকে আমরা বলি টক্সিসিটি। ওকে, টক্সিসিটি অফ ম্যাটেরিয়ালস ইজ এ বিগ স্টাডি। সো প্রথমত হলো যে ইজ ইনফ্যাক্ট আমরা গ্রাফিন অক্সাইডের একটা টক্সিসিটি স্টাডি করেছিলাম লিভিং সেলের উপরে, এই ব্যাপারে একটা পেপারও আমরা পাবলিশ করেছিলাম। সো এটা একদম ক্লিয়ার না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে এগুলোর ভলিউম এত কম, প্রোডাকশন ভলিউম, যে স্কেলে বানানো হলে ইম্প্যাক্টটা দেখা যাবে সে স্কেলে এখনো আসেনি। সো রাইট নাও আমরা এইসব ম্যাটেরিয়ালের টক্সিসিটি নিয়ে খুব একটা কনসার্ন না, এক্সেপ্ট টু পয়েন্ট আউট যে তোমরা যখন রিসার্চ ল্যাবে গ্রাফিন অক্সাইড নিয়ে কাজ করবে, ইউ শুড নট ইনহেল ন্যানোম্যাটেরিয়ালস। ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি যে হাউ টু চেঞ্জ মস টু ফেজ? এখানে ফেজ কি সে কি বলতে চাচ্ছে 1T 2T ফেজ, মেটাল ভার্সেস সেমিকন্ডাক্টর? আরেকটা প্রশ্ন ওনার রিলেটেড, আরেকটা প্রশ্ন উনি করেছে যে হাউ উই ক্যান 2D material as a memory device like মেমরি স্টোর। সো মেমরি স্টোর বানাতে গেলে তোমাকে হেটারোস্ট্রাকচার বানাতে হবে। ওকে, সো হেটারোস্ট্রাকচারের ভিতরে এটা মেমরি স্টোর হতে পারে, সব হেটারোস্ট্রাকচার মেমরি স্টোর হয় না, এটা ডিপেন্ড করে সার্টেন কাইন্ড অফ ডিফেক্টস along the heterostructure creates memristor devices. Okay, ওই প্রশ্নে মনে হয় উনি একটু অ্যাড করেছে যে 1T 2T প্লিজ, ওটা সলিউশন প্রসেসড। সলিউশন যখন লিথিয়াম ইন্টারক্যালেশনের সময়, সো আমি যেটা কথা বলছি এটা হলো সেমিকন্ডাক্টর, মোস্টলি অনলি সেমিকন্ডাক্টর। মেটালিক ফেজ করা যায়, সেটা মেটালিক ফেজ করতে হলে সলিউশন ফেজে ইউ ক্যান সি দ্য ওয়ার্ক অফ মনীষ চাওলা,
মনীষ চাওলা ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন। তোমার সে এই 1T ফেজ এবং 2H ফেজ নিয়ে অনেক কাজ করেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি আইআইটি খড়গপুর থেকে আছো। আমার অনেক কলিগ আছে খড়গপুরের এখানে যারা আইআইটি খড়গপুরে থেকে এসছে। সো হ্যাঁ, তোমার সলিউশন প্রসেসে তুমি ফেজটা চেঞ্জ করতে পারো। হ্যাঁ, তুমি ওই প্রফেসর মনীষ চাওলার কাজটা দেখতে পারো। হি ইজ পায়োনিয়ার অ্যালং দিস লাইন। সে এখন ক্যামব্রিজে প্রফেসর মনীষ চাওলা, আগে সে আমেরিকাতে ছিল। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা প্রশ্ন, যে ইজ ইট পসিবল টু সেট আপ সাচ টাইপ অফ ল্যাব ইন বাংলাদেশ? অফকোর্স, আমি তো দেখি না কোনো প্রবলেম। তুমি যেমন মনে করো মলিবডেনাম ডাইসালফাইড বানাতে হলে তোমাকে মলিবডেনাম একটা কথার কথা, তোমার মলিবডেনাম ট্রাইঅক্সাইড পাউডারটা ইভাপোরেট করতে হবে। আমি যখন ঢাকাতে ছিলাম, আই হ্যাড সিন দেয়ার ওয়ার ইভাপোরেটরস দেয়ার অফকোর্স, এন্ড দেন তোমাকে তুমি নিজেই সিভিডি চেম্বার বানাতে পারো একটা, তাই না? ইট জাস্ট নিড এ টেম্পারেচার, এ হিটার দ্যাট হিটস ইট আপ। ইটস এ কুকিং মেশিন বেসিক্যালি। সো আমরা যেটা করি, আমরা যখন নিজে রান্না বান্না করি, ওই কুকিং মেশিন হয়তো আমি জানি না 200 ডিগ্রি সেলসিয়াসে উঠে। সো তোমার এবং সেজন্য স্পেসিফিক হিটার এলিমেন্ট লাগে, তাই না? তা না উপর যেতে গেলে ওই হিটারটা বার্ন হয়ে যাবে। সো তুমি যখন একটা হিটার বানাবা যেটা 1000 ডিগ্রিতে যাবে, তোমাকে ডিফারেন্ট টাইপস অফ হিটার কয়েল ব্যবহার করতে হবে। সো দ্যাটস অল। করে দেন ইউ ক্যান মেক এ সিরামিক চেম্বার, রাইট? আইসোলেট করে সেটাকে ভিতরে কুক করতে হবে। আর তোমাকে সালফার গ্যাস, না সালফার ইজ টক্সিক, তোমাকে ওই টক্সিসিটি নিয়ে চিন্তা করতে হবে। আবার তুমি যদি গ্রাফিন অক্সাইড করতে চাও, তোমাকে তো যে গ্রাফাইটকে অ্যাসিডের ভিতরে ছেড়ে দিলেই তো গ্রাফিন অক্সাইড, অনেকেই করেছে ঢাকায় যে গ্রাফিন অক্সাইড, আমি জানি যে তো এটা করা যায়, কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। আমরা লাস্ট প্রশ্ন যাব যে হাউ উই ক্যান প্রিপেয়ার 2D 0D 2D 1D কম্বিনেশন। সো এটা এগেইন আমরা যেটা করি দুরকম ভাবে করা যায়। তোমার হ্যাঁ চন্দন, বুঝতে পেরেছি। একটা হচ্ছে যে তুমি একটা সলিউশন ফেজে করতে পারো, সেটা হচ্ছে তুমি 2D ম্যাটেরিয়াল বানানোর পরে তোমার কোনো ন্যানো পার্টিকেল দেবে এর ভিতরে, তাহলে তুমি ওই ন্যানো পার্টিকেল কেমিস্ট্রিটা রান করবে, রাইট? তখন ওই 2D ম্যাটেরিয়ালটার সাথে ন্যানো পার্টিকেল একটা কম্পোজিট হবে সলিউশনের ভিতরে। তুমি ওয়ান পটও করতে পারো, সেটা গ্রাফিনের ভিতরে করতে পারো। আমার একটা ফর্মার পোস্টডক আছে, সে কলকাতায়, সে বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রফেসর। সে এ ধরনের 2D 1D 2D 0D কম্পোজিট করে। তারপরে আমি সলিউশন ফেজ কম্পোজিট করি না। আমি যখন বানাই তখন আমি 2D ম্যাটেরিয়াল, যেহেতু আমার ইলেকট্রনিকের ব্যাপার, আমি খুব হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ব্যবহার করি। আর আরেকটা জিনিস হলো, তুমি যখন ওই ম্যাটেরিয়ালের উপরে তুমি যদি 1 ন্যানোমিটার গোল্ড ডিপোজিট করো, তাহলে 1 ন্যানোমিটার গোল্ড ডাজন্ট মেক এ ফিল্ম, ইট মেক্স পার্টিকেল, অথবা লেস দেন 1 ন্যানোমিটার। সো তুমি ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়াল যদি লেস দেন এ ন্যানোমিটার তুমি ডিপোজিট করো, তখন ওগুলো ন্যানো পার্টিকেল হয়ে যাবে। হ্যাঁ, সেভাবেও তুমি 2D 0D করতে পারো। 2D 1Dটা মোর ট্রিকি। আই ডোন্ট থিঙ্ক ইট ক্যান বি ডান ইন আদার দ্যান সলিউশন ফেজ। ধন্যবাদ স্যার। আমরা অসাধারণ একটা লেকচার শুনলাম স্যার আপনার কাছ থেকে, এবং অনেক সুন্দর একটা ডিসকাশন সেশন ছিল। আশা করি আমাদের যারা দর্শক এবং স্টুডেন্টরা যারা দেখলো তারা অবশ্যই উপকৃত হয়েছে এবং সুন্দরভাবে আসলে তারা বুঝতে পারলো আসলে এই বিষয়ে। আমরা লাস্ট আরেকটা প্রশ্ন পেয়েছি, যদি স্যার অনুমতি দেন তাহলে। বলো। MOS2 can also be prepared by spray pyrolysis technique. Is this process suitable for good physical properties? So spray pyrolysis-টা আমি অত ভালো জানি না। অফকোর্স দেয়ার আর আদার টেকনিক্স। তুমি লেজার ন্যানো ম্যাটেরিয়াল সিনথেসিসের অন্য টেকনিকগুলোর ভিতরে, যেমন লেজার অ্যাবলেশন একটা টেকনিক, তুমি একটা লেজার শুট করে বানাতে পারো। তারপরে বল মিলিং করে বানাতে পারো। তারপরে স্প্রে প্যারালাইসিস আনাদার টেকনিক। তো যেগুলাতে এগুলো বানানো যায়, কিন্তু তারপরে তোমার পোস্ট প্রসেস করে অনেক কিছু সেপারেট করতে হবে, রাইট? কারণ এগুলোর কন্ট্রোলেবিলিটিটা একটু সো আমরা যখন ন্যানো টেকনোলজির কথা বলি, আমরা তার প্রিসাইজ কন্ট্রোলের, আমি যখন বলি ন্যানো টেকনোলজি, তখন আমি ভেরি কন্ট্রোলেবল স্ট্রাকচারের কথা বলি, যেটা আমি একই স্ট্রাকচার বারবার রিপ্রোডিউস করতে পারবো, যে একই জিনিস রিপ্রোডিউস করতে পারবো। সেই জন্য এটা শব্দটা হলো টেকনোলজি, রাইট? কারণ তুমি তো ন্যানো বানাতে পারো,
কিন্তু টেকনোলজির ব্যাপারটা হলো কন্ট্রোল। তুমি কি, আমি যদি বলি আই নিড 1 অ্যাটম থিন এভরি টাইম, তুমি কি সেটা দিতে পারবে আমাকে? সেই কন্ট্রোলটাকে তুমি আমাকে দিতে পারবে? তাহলে যে টেকনিক দিতে পারবে সেটা একটা টেকনোলজি হলো, রাইট? কিন্তু তুমি যদি আমাকে বলো যে হ্যাঁ এই টেকনিকের মাধ্যমে আপনি এটাও পাবেন, ওটাও পাবেন, সেটা পাবেন, আরো 10 রকমের জিনিস পাবেন, তাহলে তো হ্যাঁ মানে সেটা পাওয়া যাবে। সেটা অনেক টেকনিক আছে যেভাবে এটা করা যায়, তাই না? আমি একটা জিনিস ভাঙলে তো ইয়ে হবে, রাইট? ধন্যবাদ স্যার। তো যেটা বলছিলাম যে আমাদের আসলে এই ওয়েবিনারের উদ্দেশ্য ছিল আসলে করোনাকালীন সময়ে আসলে ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করা এবং রিসেন্ট রিসার্চ সম্পর্কে ধারণা দেওয়া। তো আসলে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, যার ফলে কাজগুলো আমরা করতে পারছি। আশা করি কিছু স্টুডেন্ট অবশ্যই মানে ইন্সপায়ার হবে এবং তারা ভবিষ্যতে এই বিজ্ঞান গবেষণাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে এবং অবশ্যই আপনাদের যে পথ আপনারা দেখিয়েছেন সেই পথে তারা এগিয়ে যাবে সে আশা ব্যক্ত করছি স্যার, এবং অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের বিভাগের পক্ষ থেকে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার যে আপনি এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ প্রীতম, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমাদের সবার জন্য দোয়া করবেন স্যার। আচ্ছা, ওকে, বাই। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে।